দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, ক্যান্টনমেন্টের ভেতরে কি হচ্ছে? আইসিটির গ্রেপ্তারি পরোয়ানা, তার ভিত্তিতে 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, এটি আপনারা জানেন। তবে এখানে আছে বিচারিক প্রক্রিয়া নিয়ে কিছু বিতর্ক। এটি সেনা আইনে বিচার হবে নাকি ট্রাইব্যুনালে, এসব নিয়ে দ্বিধা সংশয় কিন্তু আছে। এক একজন এক এক কথা বলছেন। চিফ প্রসিকিউটর তার কথায় অনড়। এ কারণেই হয়তো সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের মনেও এক ধরনের অস্থিরতা। আদালতে হাজিরা দেওয়ার উপায় নিয়েও চলছে নানান আলোচনা। কেউ কেউ বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ছায়া সেনানিবাসের অভ্যন্তরে ক্রমশ বিস্তৃত হচ্ছে। তার মানে কি? তার মানে কি খেলা আরো আছে? কিন্তু আমার মনে হচ্ছে যে যেমন পারছেন গল্প তৈরি করছেন, কারো কারো কাছে তা আবার বিশ্বাসযোগ্য হচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন, এই প্রক্রিয়ার শেষ কোথায়? ট্রাইব্যুনালের থাবা কি আরো সেনা অফিসারকে ঘায়েল করবে? এভাবেই কি চাপ বাড়তে থাকবে শেষ পর্যন্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপরও? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, এই ঘটনাগুলো সব আপনারা জানেন। তারপরে এই প্রশ্নগুলো তো উঠছে যে সেনা বাহিনীর ভেতরের পরিস্থিতি কি, সেনা নিবাসের ভেতরের পরিস্থিতি কি। হ্যাঁ, সাদা চোখে যদি আপনি দেখেন হয়তো কিছু বুঝে উঠতে পারবেন না, বোঝার উপায় নেই। তবে অনুমান করা যায় ভেতরে ভেতরে বেশ উত্তেজনা আছে, টেনশনও আছে। যাদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে, যে 15 জনের কথা, তাদের নিয়ে পরের ধাপগুলো কিভাবে অগ্রসর হবে, এটি কিন্তু অনেকের মনে প্রশ্ন। বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায়, এটি আমরা জানি। এখান থেকেই তাদেরকে নিয়ে যাবে। কিন্তু চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলছেন যে আইন অনুযায়ী কোনো আসামিকে গ্রেপ্তার করা হলে অনতিবিলম্বে, বলা হয় 24 ঘন্টারও কম সময়ের মধ্যে, তাকে আদালতে হাজির করতে হয় বা হবে। এরপর আদালত সিদ্ধান্ত দেবেন তাদের বা আসামিকে বা আসামিদের কারাগারে পাঠাবেন নাকি জামিন দেবেন। তিনি বলছেন যে সরকার চাইলে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারেন। আমরা দেখেছি এর আগেও 111-এর সময় সাবজেল ঘোষণা করে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে। সেক্ষেত্রে যদি এরকম কারাগার ঘোষণা করা হয়, সেক্ষেত্রে আসামিরা কোথায় থাকবেন সেটা আসলে আদালতই নির্ধারণ করবেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের কিন্তু কমতি নেই। কেউ বলছেন এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, এর নেক্সট টার্গেট হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আবার এমনও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট লিখে বা মন্তব্যের ঘরে সেনাপ্রধানের শাস্তি দাবি করছেন, যে যার জায়গা থেকে তার মত ব্যক্ত করছেন। 14 অক্টোবর জেনারেল ওয়াকারের সৌদি আরব যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যাচ্ছেন না। এর আগে জানেন আপনারা যে কলকাতায় যাননি, তারপরে দিল্লিতে দুটো ছিল, 13 এবং 13 থেকে 16, 14 থেকে 16 যাননি তিনি। অনেক কারণ আছে, আবার কোনো কারণ নেই, হয়তো এখানকার ব্যস্ততার কারণে তিনি যাচ্ছেন না। কিন্তু এই যে সৌদি আরব যাচ্ছেন না, এটি নিয়ে কিন্তু এখন কথা হচ্ছে। কারণ কথা হচ্ছে মানে কি, আসলে মানুষের যে গল্প এবং গুজব তৈরির বা এই যে সৃজনশীলতা, এটি আসলে দেখার মতো। তারা মনে করছে গেলে আর আসতে পারবে না, এটা হবে সেটা হবে, নানান কিছু। সে কারণে আমি আর এই আলোচনাটি বাড়াতে চাই না। কেউ কেউ আবার এমন মনে করছেন যে আরো সেনা অফিসার হয়তো গ্রেপ্তার হতে পারেন এই যে 25 জন এর পরে, এমনকি এর ধারাবাহিকতায় সেনা প্রধানও। শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেছেন এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া গুজব। আইসিটির চিফ প্রসিকিউটরকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেছেন, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। এখানে আবার আমার মনে প্রশ্ন যাচ্ছে, এই কথাটি শফিকুল আলমের বলবার কথা কিনা, এটা আসলে আমি বুঝতে পারি না। তবে যেহেতু তিনি বলেছেন, আমি মনে করি এটি এখন এক গুরুত্বপূর্ণ রক্ষা কবচ অন্য সেনা অফিসারদের জন্য, এমনকি সেনা প্রধানের জন্য। কারণ আমি ধারণা করি তিনি মানে শফিকুল আলম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কর্তৃক আদিষ্ট হয়েই কথাগুলো বলেছেন, তা নাহলে তো তার বলবার কথা নয়। যাই হোক, এই তথ্য ব্যবহার করে আমরা
এমনকি বলতে পারি যে সেনা প্রধান বা অন্য কেউ, অন্য সেনা কর্মকর্তারা আপাতত নিরাপদ, মানে এই 25 জনের পরে। ক্যান্টনমেন্টের ভেতরে যে একটা অনিশ্চয়তার কথা বললাম শুরুতে, এটার যদি মূল সূত্র আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখব যে সেনা অফিসারদের অনেকে ভাবছেন এরপর কি হবে। এটাই আসলে একটি মানসিক চাপ সৃষ্টি করছে। এ প্রসঙ্গে রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান টকশোতে প্রচুর কথা বলেন। তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, ট্রাইব্যুনালের ছায়া শুধু আইনগত প্রক্রিয়ার কারণে তৈরি, তবে এটি কোনো ষড়যন্ত্র নয়, এবং সেনাবাহিনীর আতঙ্ক বাড়ছে মূলত গুজবের কারণে। ওই যে আমি বললাম, গুজবের কারণেই সবাই ভীত সন্ত্রস্ত। ডাক্তার জাহিদের মতে দায়িত্বশীলভাবে তথ্য জানানো হলে গুজব নিজেই নিঃশব্দ হয়ে যাবে। এই কথাটি আমি খুব বিশ্বাস করি। যারা আমার কন্টেন্ট নিয়মিত দেখেন তারা জানবেন, এই গুজব গুঞ্জনের বিরুদ্ধে সরকার যেন সতর্ক এবং সচেতন থাকে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে, এটি কিন্তু আমি সবসময় বলতে চেষ্টা করি। ক্যান্টনমেন্টে এবং দেশের অনেক মানুষের মনে যে অস্থিরতা, এই যে টেনশন, এর মূল কারণ এই যে গুজব, সামাজিক মিডিয়ার চর্চা, মানে লাগামহীন চর্চা, এবং যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের বিচার প্রক্রিয়া নিয়ে নানান আলোচনা এবং বিতর্ক। অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে বেসামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে। এ কারণেই সরকার এবং সেনা, এই দুইয়ের সম্পর্ক এবং সেনাবাহিনীতে এর প্রভাব কেমন হবে, এটি নিয়ে কিন্তু যথেষ্ট কৌতূহল তৈরি হয়ে গেছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন আগামী কয়েকদিনে, মানে কিছুদিনের মধ্যেই এই ঘটনার গতি প্রকৃতি আরো পরিষ্কার হবে। মূলত এরপরই চূড়ান্তভাবে এসব কর্মকর্তার বিষয়ে সেনাবাহিনীর মনোভাবও পরিষ্কার হবে। তবে একথা ঠিক, ঘটনাটি যেভাবে জনসমক্ষে এসেছে বা আসছে তাতে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে বা হচ্ছে, যার নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়তে পারে। আন্তর্জাতিক পর্যায়ে বলতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নেতিবাচক প্রভাব পড়তেও পারে, এই ঘটনাটি ফেলতে পারে। আবার কেউ কেউ বলছেন মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় অভিহিত। 5 আগস্টের পরের অনেক ঘটনা প্রবাহ তারা জানে, তাই এই ঘটনায় সেনাবাহিনীর কোনো ক্ষতি হবে না। জানি না, এটি নিয়ে চূড়ান্ত রায় তো দেওয়া সম্ভব নয়। অভিযুক্ত সেনা কর্মকর্তারা কি সেনা হেফাজতে থাকবেন নাকি অন্য আসামিদের মতোই তাদের বিবেচনা করা হবে, এই নিয়ে বিতর্ক। একটু আগে বললাম এটি নিয়ে আলোচনা আছে। এটি নিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আইনের সাধারণ বিধান হচ্ছে আসামি গ্রেফতারে 24 ঘন্টার মধ্যে যে আদালতে হাজির করতে হয়, এরপর আদালত সিদ্ধান্ত নেবেন আসামিরা কোথায় থাকবেন, জামিন দিবেন কি দিবেন না, এগুলো আসলে বিবেচনায় রাখা দরকার, তাহলে আমাদের মন্তব্য করতে সুবিধা। এরপর থেকেই সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচারের ইস্যুতে পক্ষে বিপক্ষে প্রচার প্রচারণা, আলোচনা এবং বিতর্ক কিন্তু চলছে। নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন সামরিক আইনেই যে কোনো ধরনের অপরাধের বিচারের সুযোগ রয়েছে এই ঘটনায়। তবে বিষয়টি যেভাবে জনসমক্ষে আনা হয়েছে তা সামরিক বাহিনীর মর্যাদা ও সম্মানের সাথে যায়নি বলে তারা মনে করেন। আবার অন্য এক নিরাপত্তা বিশ্লেষক বলছেন এই ঘটনায় সেনাবাহিনীকে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, বরং মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ, এই অভিযোগের যে বিচার, এটিতে সেনাবাহিনী সহযোগিতা করছে, এই জন্য সেনাবাহিনী প্রশংসিত হবে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সম্প্রতি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পেশাগত কাজের সময় সেনাবাহিনীর কোনো সদস্য কোনো অপরাধ করলে তা সামরিক আইনে বিচার হবে, এটি স্বতঃসিদ্ধ নিয়ম, সেনা আইনের নিয়ম। কিন্তু যদি সাধারণ জনগণের বিরুদ্ধে তারা কোনো অপরাধ করেন, তখন তার বিচার সাধারণ আদালতে হতে কোনো বাধা নেই। এখন আপনারা হিসাবটা মিলিয়ে নিন, কারণ ইতিপূর্বে এ ধরনের বিচারের একাধিক নজির কিন্তু আমাদের দেশে রয়েছে। আপনাদের নিশ্চয় মনে আছে নারায়ণগঞ্জের যে আলোচিত 7 খুন, 7 মার্ডার, সেটির ঘটনায় জড়িত সেনা কর্মকর্তাদের বিচার সাধারণ আদালতেই কিন্তু হয়েছে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যার বিচারও বেসামরিক আদালতে হয়েছে। আবারও জাহিদুর রহমানের কথাটা একটু বলি। জাহিদুর রহমান বলেছেন, এই যে ইস্যুটি, এটিকে আসলে সকলে মিলে এখন রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। এ কারণেই সেনাবাহিনীর ভেতরে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এটি চেষ্টা করা হচ্ছে, সকলে মিলে হয়তো করছেন, না জেনে বা জেনে, যেভাবেই হোক। জাহিদ বলছেন, পরিস্থিতিটি আইনগতভাবে জটিল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল। এই অবস্থায় কিছু পক্ষ চায় সেনাবাহিনী এবং সরকারের মধ্যে অবিশ্বাস তৈরি হোক। সম্ভবত এ কারণেই অনেকে প্রশ্ন করেছেন, আমার কাছেও অনেকে জানতে চেয়েছেন, এরপর কি সেনাপ্রধান টার্গেট, এর পরের টার্গেট কে আসলে, এটা তারা জানতে চাইছেন। কিন্তু এর সঠিক উত্তর তো আমি দিতে পারবো না। তবে আমার কেন যেন মনে হয় উদ্দেশ্য প্রণোদিত নানান মন্তব্য এবং আজগুবি তথ্য ছড়ানোর উদ্দেশ্য হলো সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটি বিরোধ সৃষ্টি করা, কিংবা সেনাবাহিনীতে বিভাজন সৃষ্টি করা, ফাটল তৈরি করা, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, মানে একটা কমন প্রতিপক্ষ এভাবে তৈরি করা, সর্বোপরি দেশকে অস্থিতিশীল করে তোলা। এখানটাতেই আসলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি এটি সকলের প্রতি এই অনুরোধ রাখি। শেষ করার আগে প্রশ্ন করতে চাই, সেনাবাহিনী কি নিজের ভেতরের অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবে, নাকি গুজবের ছায়া আরো দীর্ঘ হবে? সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।